সালামু আলাইকুম, আমি রাশিদ নাইব সিজান রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে পড়ছি। আগে থেকের যে কন্টিনিউয়েশন অর্থাৎ আগে যে ক্লাসগুলো নিচ্ছিলাম তার কন্টিনিউয়েশন হিসেবে আজকে নতুন একটা চ্যাপ্টারের আলোচনা নিয়ে এসেছি। তার নাম হচ্ছে অণুজীব। এবং অণুজীব চ্যাপ্টারটাকে আমরা ছোট 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 ভাগ ভাগ করে করে পড়ব এবং এই পড়ার মাধ্যমে চ্যাপ্টারটাকে আমরা একটু সহজ করার চেষ্টা করব। তার পড়াটা আমরা বইয়ের সাথে সাথে আগাবো। তার মানে বইয়ে যেভাবে যে টপিক যে সিরিয়ালে আছে আমিও তোমাদেরকে সেভাবে বইয়ের প্রত্যেকটা টপিকই কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন সিস্টেমে পড়তে হবে এটা বলে দেওয়ার চেষ্টা করব। অণুজীব কথাটা বলতে গেলে আমাদের জীব কথাটা আসছে জীবন থেকে। তার মানে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে তারাই হচ্ছে জীব, এটা আমরা জানি। আর অণু কথাটা এসেছে অণুবীক্ষণ থেকে। তবে এক্ষেত্রে অণুবীক্ষণের পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে ইলেকট্রন অণুবীক্ষণ। তার মানে যেসব জীবকে আমরা অণুবীক্ষণ যন্ত্র অথবা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে শনাক্ত করব, এর বাইরে তাদেরকে শনাক্ত করা যাবে না, তারাই হচ্ছে অণুজীব। তার মানে এদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না, দেখতে হলে হয় আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগবে, নয়তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগবে। এখন একটু যদি তোমরা খেয়াল করো, এই অণুজীব কথাটার ইংরেজি হচ্ছে মাইক্রোবস। এবং এই মাইক্রোবস বা অণুজীব নিয়ে পড়াশোনা করা হয় যে বিজ্ঞানে, সে বিজ্ঞানটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। এই ভাইরাস নিয়ে আমরা পড়াশোনা আসলে শুরু করব আজকের। ইতিমধ্যে তোমরা করোনার ক্রান্তিকালে ভাইরাস শব্দটার সাথে খুব বেশি পরিচিত এবং আগে থেকে পড়াশোনার সাথে বা কখনো ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হয়ে তোমরা এর সাথে পরিচিত। তো কথা হচ্ছে এই ভাইরাস একটা লাটিন শব্দ। এই লাটিন শব্দটার মানে হচ্ছে পয়জন বা বিষ। বিষ আমাদের দেহে ঢুকলে সৃষ্টি করে রোগ, তাই একে বলা হচ্ছে রোগ সৃষ্টিকারী। একটু খেয়াল করার মতো বিষয় হচ্ছে একে রোগ সৃষ্টিকারী বস্তু বলা হচ্ছে, রোগ সৃষ্টিকারী জীব না বলা হয়ে রোগ সৃষ্টিকারী বস্তু বলা হচ্ছে। কেন বস্তু বলা হচ্ছে এই কথাটার ব্যাখ্যা তোমরা আস্তে আস্তে পেয়ে যাবা। তো ভাইরাস সম্পর্কে তোমরা একটা খুবই জনপ্রিয় হিন্দি মুভিতে ধারণা পেয়েছো। 3 ইডিয়টস ছিল মুভিটার নাম। ওখানে প্রিন্সিপালের নাম ছিল ভীরু সহস্রা বুদ্ধে। সেটাকে তারা ছোট করে সুন্দর করে বলতো ভাইরাস। এবং তোমরা যদি সেই ভীরু সহস্রা বুদ্ধের ক্যারেক্টার নিয়ে গবেষণা করো, খুবই আজব প্রকৃতির মানুষ ছিল, তেমনি আমাদের এই ভাইরাসটাও আজব। তাই ভাইরাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে আজব। এই প্রথম অতে হচ্ছে অকোষীয়, আবার অতে হচ্ছে অতি আণুবীক্ষণিক, জতে হচ্ছে জৈব কণা, বতে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তাহলে ভাইরাসের ক্ষেত্রে যখন আমরা বৈশিষ্ট্য বলার চেষ্টা করব বা সংজ্ঞা বলার চেষ্টা করব, তখন আজব মনে রাখলেই হবে। ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী, জৈব কণা। অকোষীয় তার মানে কোষ থেকে আলাদা, এর ভিতর কোষের বৈশিষ্ট্য থাকে না। একটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে, সাইটোপ্লাজম থাকবে, কোষ প্রাচীর থাকলে উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না, নিউক্লিয়াস থাকবে। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই বলি না কেন, ভাইরাসের ভেতর এ ধরনের কোষের কোনো এলিমেন্টই নেই। তাই ভাইরাসকে বলা হচ্ছে অকোষীয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে, ভাইয়া কোষের কোনো উপাদান নাই, তাহলে আছেটা কি এর ভেতরে? আছে হচ্ছে দুইটা জিনিস। সেই দুইটা জিনিস হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। তো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রোটিনের পি দিয়ে মনে রাখবো হচ্ছে পেরিফেরি। পেরিফেরি মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে ভাইরাসের ক্ষেত্রে প্রোটিনটা থাকবে হচ্ছে বাইরের দিকে। তাহলে বাইরের দিকে প্রোটিন থাকলে বাকি থাকলো এক জিনিস, নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডটা থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। তাহলে ভাইরাসের বাইরের দিকে থাকে প্রোটিন আর ভেতরে কেন্দ্রের দিকে থাকে নিউক্লিক অ্যাসিড। আর বাইরে যা থাকে তা আবরণ হিসেবে থাকে। তাহলে আমরা বলতে পারি ভাইরাসের বাইরের আবরণ গঠন করে হচ্ছে প্রোটিন আর ভেতরের দিকে থাকে নিউক্লিক অ্যাসিড। আমার এই শার্ট, আমি যদি ভাইরাস হই তাহলে আমার এই শার্টটা হচ্ছে প্রোটিন, আর ভেতরে থাকা আমার শরীরের আসল অংশ মাংসগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন তোমরা আগে থেকে জেনে আসছো নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আর একটা রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তাহলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে দুই রকম হতে পারে, একটা ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানুষে তো একই দেহে ডিএনএ এবং আরএনএ একই সাথে অবস্থান করে, ভাইরাসে কি এমন হতে পারে? উত্তর হচ্ছে না। ভাইরাসে একই সাথে ডিএনএ এবং আরএনএ অবস্থান করতে পারে না, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে।
ডিএনএ থাকলে বলবো ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে বলবো আরএনএ ভাইরাস। তাহলে কি ভাইরাসের সংজ্ঞাকে আমরা এখন আরেকটু মডিফাই করতে পারি যে ভাইরাস বাইরের দিকে প্রোটিন আবরণ এবং কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী পরজীবী বাধ্যতামূলক পরজীবী জৈব কণা। আমরা ভাইরাসের আরেকটা বৈশিষ্ট্য পেয়েছিলাম, এটি অতি আণুবীক্ষণিক। তো এখান থেকে একটু শেখার বিষয় হচ্ছে আণুবীক্ষণিক কথা এসেছে অণুবীক্ষণ থেকে, কিন্তু এই অতি কথা এসেছে ইলেকট্রন থেকে। তার মানে ভাইরাসকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাবো না। ভাইরাসকে আমরা বলছি বাধ্যতামূলক পরজীবী। এখন কথা হচ্ছে পরজীবী মানে কি, যে পরের উপর নির্ভর করে জীবনযাপন করে। তো এই কথার প্রমাণ হচ্ছে এই নিচের দুই লাইনে, ভাইরাস জীবের ভেতরে জীব আর জড়োর ভেতরে জড়ো। জিনিসটা কিরকম, ভাইরাস যখন মাটি, পানি, বাতাস, কাঠ এসবে থাকছে তখন সে পুরোপুরি জড়বস্তুর নাই, কিন্তু যখনই সে তোমার দেহের ভেতরে প্রবেশ করছে বা কোনো জীবের দেহের ভেতরে প্রবেশ করছে তখনই সে জীবের ন্যায় আচরণ করা শুরু করছে। তার একটা বাস্তব প্রমাণ তোমাদেরকে দিই, করোনা ভাইরাস কিন্তু এমন না যে কাঠের ওপরে আছে, কাঠের কোনো রোগ সৃষ্টি করছে, কাচের ওপরে আছে, কাচের কোনো রোগ সৃষ্টি করছে না। কিন্তু যখনই সে কাঠ, কাঁচ, কাগজ এসব জায়গা থেকে তোমার দেহের ভেতরে প্রবেশ করছে তখনই সে কেন জানে জীবন্ত হয়ে বংশ বিস্তার করে তোমার বংশরোধের জন্য আত্মপ্রাণ নিবেদিত করে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ভাইরাস জড় পরিবেশে জড়র ন্যায় আচরণ করে, জীব পরিবেশে জীবের ন্যায় আচরণ করে। তাহলে জীবের ন্যায় আচরণ করতে হলে তাকে অবশ্যই অন্য কোনো জীবনের ভেতর প্রবেশ করতে হচ্ছে। তাই অবশ্যই থেকে আসছে বাধ্যতামূলক এবং অন্য জীবনের উপর নির্ভর করতে হচ্ছে বলে একে বলা হচ্ছে পরজীবী। তাহলে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট। এখন আমরা ভাইরাসের ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করব। ভাইরাসের ইতিহাস পাতিহাস খুবই জটিল, এই জটিলটাকে আমরা একটু সহজ করে সাজানোর প্রয়াস করব এখন। দেখো, ভাইরাস ঘটিত প্রথম রোগ হচ্ছে বসন্ত। এটা মনে রাখবে তোমরা এইভাবে, মানুষকে পূর্ণ বয়স্ক হওয়ার বা পরিণত বয়স্ক হওয়ার সময় বলা হয় তার জীবনে বসন্ত এসেছে। তাই ভাইরাসেরও প্রথম যখন তার দ্বারা আক্রান্ত রোগের কথা আসলো তখন যার কথা আসলো সেটা হচ্ছে বসন্ত। তাহলে ভাইরাস ঘটিত প্রথম যে রোগটার কথা উল্লেখ করা হয়েছে তার নাম হচ্ছে বসন্ত। তোমরা জানো কোনো কিছু নতুন করে সৃষ্টি করাকে বলা হয় জেনেসিস করা। এই জেনেসিসের কাজটা যিনি করেছেন তার নাম হচ্ছে জেনার। এইভাবে মনে রাখবে, প্রথম ভাইরাস সম্পর্কে বা ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে ধারণা দিয়েছেন যিনি তার নাম হচ্ছে জেনার। এই জেনার সাহেব শুধু বসন্ত সম্পর্কে ধারণাই দেননি, তিনি কিন্তু গুটি বসন্তের টিকাও আবিষ্কার করেছিলেন। তোমরা পরবর্তীতে গিয়ে প্রাণীবিদ্যায় পাবে এডওয়ার্ড জেনার বসন্তের টিকা আবিষ্কার করেন। সেকেন্ডে বলা আছে প্রথম ভাইরাস কোনটা। দেখো, এখানে বোঝার মতো একটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, পরেরটা হচ্ছে প্রথম আবিষ্কৃত ভাইরাস। একটা মানুষ যখন নেশা করা শুরু করে তার নেশার হাতে খড়ি কি দিয়ে হয়? সিগারেট দিয়ে, তার মানে হচ্ছে তামাক দিয়ে। তাই দেখো, প্রথম ভাইরাসের হাতে খড়ি হয়েছে তামাক দিয়ে, দ্যাট মিনস টোব্যাকো দিয়ে। আর সেই ভাইরাসের নাম হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস। তাহলে প্রথম যে ভাইরাসের কথা বলা হয়েছে তার নাম হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস। আর যিনি এই কথাটা বলেছেন তার নাম হচ্ছে মেয়ার। দেখো, নামের কত সুন্দর মিল আছে, মোজাইকেও এম, মেয়ারেও হচ্ছে এম। তিনে চলে আসো, ভাইরাসের সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছেন? তার নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। ধারণা দিমিত্রি এভাবে মনে রাখবে। ধারণা জিনিসটা কি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, আগে এমন একটা ছাঁকনি পাওয়া যেত যে ছাঁকনি ব্যাকটেরিয়াকে আটকে দিতে পারতো। একে বলা হতো ব্যাকটেরিয়া রোধক ফিল্টার বা ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি। তো যখন তামাকের এই মোজাইক রোগটা হলো তখন দেখা যেত তামাক গাছের গায়ে ছোপ ছোপ দাগ পড়ে, যার কারণে একে টোব্যাকো মোজাইক রোগ বলা হচ্ছিল। তো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের কাজটা এখানে কি ছিল তোমাদেরকে বলি। বিজ্ঞানীরা দুইটা গাছ নিলেন, একটা টোব্যাকো মোজাইক রোগযুক্ত আর একটা হচ্ছে টোব্যাকো মোজাইক রোগ ছাড়া। দ্যাট মিনস একটি আক্রান্ত গাছ আর একটা হচ্ছে সুস্থ গাছ। এবার তারা কি করলেন, আক্রান্ত গাছটা চিপে রস বের করলেন এবং সেই রস যদি
সুস্থ গাছে দিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা হিসেব করে বুঝতে পারছো যে তাহলে সুস্থ গাছটাও ওইভাবে আক্রান্ত হয়ে যাবে মোজাইক রোগ দিয়ে। তো এবার তারা কি করলেন, রসটা দেওয়ার আগে সে রসটাকে ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেন। তাহলে ছেঁকে নেওয়ার পর যেহেতু ওটা ব্যাকটেরিয়া রোধী ফিল্টার, ওই রসের ভেতর যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে ফিল্টারটা বের করে ফেলবে, যার ফলে প্রাপ্ত রসটা হবে একদম বিশুদ্ধ। এর ফলে রস দিলেও সুস্থ গাছে আর কোনো অসুস্থতার লক্ষণ দেখা যাবে না। দিমিত্রি আইভানোভস্কি সাহেব কি করেছিলেন, তিনি এই ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে রসটাকে ছেঁকে সুস্থ গাছে দিয়েছিলেন। তাহলে হিসাব অনুযায়ী, মানে তখনকার ধারণা অনুযায়ী কিন্তু এই সুস্থ গাছটার সুস্থই থেকে যাওয়ার কথা, কারণ অলরেডি ছেঁকে ফেলা হয়েছে ফিল্টার দিয়ে। কিন্তু দেখা গেল সুস্থ গাছটা ছাকার পরেও আবার আক্রান্ত হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে ফিল্টারটা যেটা ইউজ করা হয়েছে সেটা আসলে ইউজলেস হয়ে গেছে এই ক্ষেত্রে। তার মানে যেই জীবাণুটা এক্ষেত্রে রোগ সৃষ্টি করছে সে ব্যাকটেরিয়া নয়, সে ব্যাকটেরিয়ার চেয়ে অনেক গুণে ক্ষুদ্র জন্যেই ওই ছাঁকনি তাকে আটকাতে পারেনি। তাই আমাদের দিমিত্রি আইভানোভস্কি সাহেব বললেন, এমন একটা জিনিস চলে আসছে যে জিনিস ব্যাকটেরিয়ার চেয়ে ছোট এবং যাকে ব্যাকটেরিয়ারোধক ফিল্টার দিয়ে ফিল্টার করা যাচ্ছে না। তিনি ভাইরাস সম্পর্কে আর কোনো জ্ঞানই দেননি, শুধুমাত্র এইটুক কথা বলেছিলেন জন্যেই এই দিমিত্রি আইভানোভস্কি সাহেবকে আমরা ভাইরাসের আবিষ্কারক হিসেবে মেনে নিব। তাহলে ধারণা দিমিত্রি, আবিষ্কারে আইভানোভস্কি, দুইটা কাজ করে গেছেন একই মানুষ, দুইটাই কঠিন নাম, দিমিত্রি এবং আইভানোভস্কি, একই মানুষের দুই নাম, কাজও হচ্ছে দুইটা। প্রথম পৃথক করেছিলেন ডব্লিউ.এম.ভি. স্ট্যানলি, এইটুক তোমাদের জানলেই হবে। তাহলে প্রথম মিক্সচার থেকে বা কোনো জায়গা থেকে এই ভাইরাসকে পৃথক করানো হচ্ছে ডব্লিউ.এম.ভি. স্ট্যানলি। খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল, যে কারণে স্ট্যানলি সাহেবকে পরবর্তীতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং এই ভাইরাস নিয়ে গবেষণাকে আরো বেশি আগিয়ে দিয়েছেন প্রথম রাসায়নিক গঠন আবিষ্কার করার মাধ্যমে এফ.সি. বডেন এবং এন.ডব্লিউ. পিরি। এটা আমি তোমাদেরকে মনে রাখার এইভাবে নির্দেশনা দিই, মনে রাখবে এরা হচ্ছে বিরি, বিতে বাউডেন আর বাকিতে পিরি। পড়াশোনার এই ধাপে আমরা ভাইরাসের কয়েকজন আবিষ্কারক নিয়ে কথা বলবো, এবং কোন কোন আবিষ্কারক নিয়ে কথা বলবো সেটাও একটু বলে দিই। সেটা হচ্ছে, আমরা হেপাটাইটিসের যে ভাইরাসটা, মেইনলি হেপাটাইটিস বি এর কথা বলছি, এটা যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে হার্ভে। হার্ভে যে অল্টার, মনে রাখার নিয়ম হচ্ছে হেপাটাইটিসের প্রথম অক্ষর এইচ, হার্ভের প্রথম অক্ষর হচ্ছে এইচ। পিৎজর নিয়ে যিনি কাজ করেছেন তার নাম হচ্ছে ওয়াল্টার রিড, এটা একটু মনে রাখবে তোমরা। এইডস বা এইডস যেটাই বলো না কেন, এটা নিয়ে যিনি কাজ করেছেন বা আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে গ্যালো। মনে রাখার নিয়ম হলো, একজন মানুষের এইডস হলে সে কি বেঁচে থাকলো নাকি গেল, সে চলে গেল, তাহলে এইডস আবিষ্কার করেন হচ্ছে গেল। সায়ানোফাজ আবিষ্কার করেন শেফারম্যান, সায়ানোফাজ শেফারম্যান। তো ভাইরাসের আয়তন নিয়ে আমাদের বইয়ের পরের টপিক, আমরা সেভাবে আলোচনা করব। তো আমরা বইয়ে দেখবে ভাইরাসের ক্ষেত্রে একটা ছোট্ট রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জটা বই থেকে দেখে নিবে। রেঞ্জের পাশাপাশি দুইটার কথা আলাদা করে বলা আছে, একটা পোলিও ভাইরাস আর একটা হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস। তো পোলিও কাদের হয়, বিশেষ করে পোলিও কিন্তু বাচ্চাদের হয়, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 12। তাহলে পোলিও ভাইরাসের আয়তন হচ্ছে 12 ন্যানোমিটার, তামাকের দিয়ে 300 ন্যানোমিটার। তাহলে তামাকের মোজাইক ভাইরাস হচ্ছে 300 ন্যানোমিটার। এবং ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গো বসন্ত ভাইরাস। তাহলে গো বসন্ত, বতে বসন্ত, বতে হচ্ছে 12। তাহলে গো বসন্তের বতে বসন্ত, বতে হচ্ছে 12। তো ভাইরাসের প্রকৃতি নিয়ে আমরা পরের টপিকে আলোচনা করছি এখন। ভাইরাসের ভেতর আমরা বলেছিলাম যখন সে জীবদের বাইরে থাকে, তার মানে জড় পরিবেশে থাকে, তখন সে জড়। যখন সে জীবদের ভেতরে প্রবেশ করে তখন সে হয়ে যায় জীবের মতো বৈশিষ্ট্যের। তাহলে বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ হয়ে গেলেন। একদল বলা শুরু করলেন ভাইরাস হচ্ছে জীব, আরেক দল বলা শুরু করলেন না, ভাইরাসকে জীব বলাই যাবে না, ভাইরাস হচ্ছে জড়। তাই তাদের মধ্যে লেগে গেল একটা গন্ডগোল, তারা হয়ে গেলেন দুই ভাগ। এক ভাগ চলে আসলেন জীবের দিকে, আরেক ভাগ চলে গেলেন জ্বরের দিকে। কিন্তু তাদের মধ্যে বিবাদ মেটানোর জন্য যিনি চলে আসলেন তার নাম হচ্ছে লোভ বা লোভ। তিনি বললেন লোভ করা যাবে না, ভাইরাসকে জীবও বলা যাবে না, জ্বরও বলা যাবে না, ভাইরাস হচ্ছে ভাইরাসই। তোমাদের পরের টপিকটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্যকেও তাহলে আমরা আগের বিজ্ঞানীদের দ্বন্দ্বের মতো একটু চলে দুই ভাগে ভাগ করবো, একটা জীব বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য।
এবং জীব বৈশিষ্ট্য আর জড় বৈশিষ্ট্যের মধ্যে মনে রাখবে কমন হচ্ছে একটা, এখানেও নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন থাকে জীব বৈশিষ্ট্যের ভেতরে, জড় বৈশিষ্ট্যের ভেতরেও বইয়ে বলা আছে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন থাকবে। তাহলে বাকিগুলো হচ্ছে আলাদা, যেহেতু আলাদা তাহলে তাহলে এদের মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে, হয় তোমরা জীব বৈশিষ্ট্য মনে রাখবে নয়তো জড় বৈশিষ্ট্য মনে রাখবে। আমার যেটা মনে হয় জীব বৈশিষ্ট্য মনে রাখার চেয়ে জড় বৈশিষ্ট্য মনে রাখা তোমাদের জন্য বেশি সুবিধের হবে। কেন সুবিধের হবে সেটা বলছি। জড় বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা বই খুলে দেখবে সবগুলো হচ্ছে না বোধক, শুধুমাত্র একটা হচ্ছে হ্যাঁ বোধক। জড় বৈশিষ্ট্য সব শুধু না, নেই, না, হয় না, শুধুমাত্র একটা হ্যাঁ। কোনটা হ্যাঁ সেটা খুঁজে বের করে পড়ে ফেলবে, বাকি সব পড়ে এমনি এমনি হয়ে যাবে।